আসসালামু আলাইকুম আসসালামু সবাইকে আলাইকুম এভরিওয়ান, একটা নতুন যুক্তিবিদ্যা অংশিক ক্লাসে ক্লাসে সকলকে এইচএসসি স্বাগতম। যুক্তিবিদ্যা। আজকে তোমাদের যুক্তিবিদ্যা এ টু তো জেড চলো কভার হয়ে শুরু যাবে করা এই যাক। ভিডিওতে। কথা যতটা সাহিত্যিক কয়েকটি সৃজনশীল দরকার প্র্যাকটিস করবো। কথা ইম্পর্টেন্ট সাহিত্যিক হুমায়ুন ততটাই আহমেদ দাও। 1948 সালে 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মিতভাষী, হাস্যোজ্জ্বল, বিচক্ষণ এবং মেধাবী। তো ক দাগের প্রশ্নে বলা হয়েছে বিধেয়ক কাকে বলে? খতে বলছে বিধেয় ও বিধেয়ক এক নয় কেন, অর্থাৎ তাদের পার্থক্যটা চাইছে। উদ্দীপকের গ অংশে বলা হয়েছে উদ্দীপকের প্রথম বাক্যটি কী ধরনের বিধেয়ক ইঙ্গিত করছে সেটার ব্যাখ্যা, এবং উদ্দীপকের দ্বিতীয় বাক্যটি যে গুণটা প্রকাশ হয়েছে তার বিশ্লেষণ। আচ্ছা, চলো তো আমরা শুরু করি আমাদের ক্লাস। কথাকে বলছে জাতি বা শ্রেণী বিধেয়ক পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে যে সকল সম্পর্ক থাকতে পারে সেটার সম্পর্ক হচ্ছে বিধেয়ক। জাতি বা শ্রেণীবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদর্থক যুক্তি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ক পদের মধ্যে যে সকল সম্পর্ক থাকে, অর্থাৎ যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্কটা স্থাপন হয় সেটা হচ্ছে বিধেয়। এক কথা লিখতে পারি, যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের পদের মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় বা যে সম্পর্ক থাকে সেটা বিধেয়। শেষ। খদাগে বলছিল বিধেয় ও বিধেয়ক এক নয় কেন। তো চলো খদাগে আমরা ব্যাখ্যাটা দেখি। বলা হয়েছে বিধেয়ক একটি পদ আর বিধেয়ক একটি সম্পর্কের নাম। এজন্য এটা শব্দ হবে না, একটি পদ আর একটি সম্পর্কের নাম কি এক? কখনোই এক নয়। তো দেখো এখানে বলছে যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কী ভাইয়া কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকেই বলে বিধেয়। অর্থাৎ মানুষ হয় দ্বিপদী। তেমন একটা উদাহরণ, এই যুক্তিবাক্যে দ্বিপদী করাতে মানুষ পদ সম্পর্কে স্বীকার করছে, কাজেই দ্বিপদী পদটি বিধেয়। কিন্তু এই যুক্তিবাক্যে মানুষ এবং দ্বিপদী পদের মধ্যে যে বিশেষ সম্পর্ক বিদ্যমান তাকেই বলে বিধেয়ক। সুতরাং বিধেয় ও বিধেয়ক এক নয়। বিধেয় হচ্ছে একটি পদ, অপরদিকে বিধেয়ক হলো একটি সম্পর্কের নাম। অর্থাৎ আমরা বুঝলাম বিধেয় একটি পদ এবং বিধেয়ক একটি সম্পর্কের নাম। এবার এটা আমরা কীভাবে ব্যাখ্যা করছি যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু আমরা স্বীকার করতেছি একটা উদ্দেশ্য সম্পর্কে বা অস্বীকার করতেছি, সেটাই বিধেয়। যেমন মানুষ হয় দ্বিপদী, এই যুক্তিবাক্যে দ্বিপদী কথাটি মানুষ পদ সম্পর্কে স্বীকার করছে, কাজে দ্বিপদী পদটি বিধেয়। কিন্তু এই যুক্তিবাক্যে মানুষ এবং দ্বিপদী পদের মধ্যে যে সম্পর্ক, মানুষ হয় দ্বিপদী, মানুষ হচ্ছে কি দ্বিপদী, এই পদের মানুষ এবং দ্বিপদী পদটা হয় দিয়ে যে সম্পর্কটা স্থাপন করছে, দেখছো, এটা হচ্ছে বিধেয়ক। অর্থাৎ বিধেয়ক এক নয়, বিধেয় হচ্ছে একটি পদ আর বিধেয়ক হচ্ছে একটি সম্পর্কের নাম। এটা তো আশা করি ক্লিয়ার। গদাকে বলা হয়েছিল ভাইয়া উদ্দীপকের দ্বিতীয় বাক্যটি যে উদ্দীপকের প্রথম বাক্যটি কী ধরনের বিধেয়কের ইঙ্গিত করে। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ 1948 সালে 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। আমার উদ্দীপকটা আগে ভালো করে পড়তে হবে। 1948 সালে 13 নভেম্বর জন্মগ্রহণ করেন কে? হুমায়ুন। উদ্দীপকের প্রথম ব্যক্তিগত অবিচ্ছেদ্য হচ্ছে লক্ষণের ইঙ্গিত করছে। অবান্তর লক্ষণের প্রকারভেদগুলোর মধ্যে একটি হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণটা কি ভাইয়া? যে অবান্তর লক্ষণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে তাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলে। ব্যক্তির ক্ষেত্রে সব সময় উপস্থিত থাকে, অর্থাৎ কেমন? কোনো ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ, এখানে যদি অন্য কারোর নাম থাকতো, ধরো কাজী নজরুল ইসলামের জন্মস্থান দিয়েছে, সেই চুরুলিয়া গ্রামের কথা বললো, তখন এটাও হতো ভাই অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এবং কোনো ব্যক্তির জন্মস্থান, জন্ম তারিখ এবং তার সাথে সবসময় অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে বলে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। উদ্দীপকের প্রথম বাক্যটিতে বলা হয়েছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ 1948 সালের 13 নভেম্বর জন্মগ্রহণ করেন। এখানে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্ম তারিখকে প্রকাশ করা হয়েছে, যা একটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। কেননা জন্ম তারিখ কোনো ব্যক্তির ক্ষেত্রে সবসময় উপস্থিত। সুতরাং প্রথম বাক্যটি ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণের ঘটনা প্রকাশ করছে। উদ্দীপকের দ্বিতীয় বাক্যটিতে যে গুণ প্রকাশ করা হয়েছে তাতে উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ প্রকাশ পেয়েছে। দেখো, উপলক্ষণ বলতে বিধেয়কের এমন একটি শ্রেণীবিভাগ বোঝায়। উপলক্ষণটা কী ভাই একটু বোঝার চেষ্টা করো। বিধেয়কের এমন একটি শ্রেণীবিভাগ বোঝায় যা বিধেয়কের লক্ষণ থেকে অনুমিত বা নিশ্চিত। অর্থাৎ উপলক্ষণ হলো এমন একটা গুণ যা কোনো পদের অংশ নয়, কিন্তু পদটি যথার্থ থেকে নিশ্চিত হয়।
যেমন চিন্তাশীল গুণটি মানুষ পদে একটি উপলক্ষণ। উপলক্ষণটা কি আরেকবার বুঝি ভাইয়া। কোনো পদের এমন গুণ যা মানুষের কোনো পদের অংশ নয় কিন্তু পদটির যথার্থ থেকে নিশ্চিত হয়। চিন্তাশীল গুণটি মানুষ পদে একটি উপলক্ষণ, কেননা মানুষ গুণটি পদের যথার্থ হচ্ছে বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে, তুমি এটা পড়ছো যে বুদ্ধিবৃত্তি থেকে অনিবার্যভাবে নিঃসৃত। উদ্দীপকের দ্বিতীয় বাক্যটি বিচক্ষণ এবং মেধাবী গুণের উল্লেখ আছে। কী কী গুণের উল্লেখ আছে? মেধাবী এবং বিচক্ষণ। যে নামের গুণটি আছে তা উপলক্ষণ হিসেবে প্রকাশ পেয়েছে। দুইটি গুণ মানুষ পদের যথার্থ বুদ্ধিবৃত্তি থেকে নিশ্চিত হয়। মানুষ পদের যথার্থ থেকে নিশ্চিত হয়, তার ভিতরে আছে মেধাবী, বিচক্ষণ। এগুলো মানুষ পদের উপলক্ষণ। তাহলে আবার বুঝি ভাইয়া। বলা হয়েছে দ্বিতীয়ত উপলক্ষণ, অবান্তর উপলক্ষণ প্রকাশ পেয়েছে। উপলক্ষণ হচ্ছে বিধেয়ের এমন একটি শ্রেণীবিভাগ, বিধেয়কের এমন একটি শ্রেণীবিভাগ বোঝায় যার দ্বারা হচ্ছে বিভেদক লক্ষণ থেকে অনুমিত বা নিশ্চিত হয়। উপলক্ষণ হলো কোনো পদের এমন একটি গুণ যা পদের অংশ নয় কিন্তু পদটির যথার্থ থেকে নিশ্চিত হয়। যেমন চিন্তাশীল গুণটি মানুষ পদের উপলক্ষণ, কেননা অবান্তর লক্ষণ হলো কোনো পদের এমন গুণ যা কোনো পদের যথার্থের অংশ নয়, আবার পদটি যথার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অর্থাৎ অবান্তর লক্ষণ বলতে যথার্থের বাইরের কোনো গুণকে বোঝায়। শান্তিপ্রিয় গুণটি মানুষ পদের যথার্থের বাইরের একটি গুণ। শান্তিপ্রিয় গুণটি মানুষের পদের অবান্তর লক্ষণ। মানুষের পদের অবান্তর লক্ষণ হচ্ছে শান্তিপ্রিয় গুণ। তাই শান্তিপ্রিয় গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকের দ্বিতীয় বাক্যটি মিতভাষী এবং হাস্যজ্জ্ব বলে যে দুটি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। উদ্দীপকের দ্বিতীয় বাক্যটি মিতভাষী হাস্যজ্জ্ব যে গুণের তা হচ্ছে অবান্তর লক্ষণ, কেননা ওই গুণটি মানুষ পদের যথার্থের অংশ নয় আবার যথার্থ থেকে নিশ্চিত হয়। পরিশেষে বলা যায় যে দ্বিতীয় বাক্যটি যে গুণ উল্লেখ পেয়েছে সেটা বিধেয় হিসেবে উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ। চলো আরেকটা সৃজনশীল ধরি। দেখো কত বোর্ডে আইছিল, সম্মিলিত বোর্ড 18-তে বলছে সকল কোকিল হয় কালো, ধারণা 1-এ। ধারণা 2, সকল গরু হয় গৃহপালিত চতুষ্পদ প্রাণী। সকল গরু হয় গৃহপালিত চতুষ্পদ প্রাণী। বিধেয় কি? এটা আগে পড়ছি, তারপর একবার বলি। শ্রীনিবাস বা জাতিবাচক বিধেয় পদ বিশিষ্ট কোনো সদার্থক যুক্তিবাক্য উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে যে সম্পর্ক স্থাপন থাকতে পারে বা সম্পর্ক স্থাপন হয় সেটা হচ্ছে বিধেয়ক। কথা বলছে কোনো যুক্তিবাক্য বিধেয়ক থাকে না কেন? বিধেয়ক থাকে না কেন? নচোত্থক যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যকার এক প্রকার সম্পর্ক। বিধেয়ক হচ্ছে যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে এক প্রকার সম্পর্ক। এই সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে তৈরি হয়। এই সম্পর্ক কেবল সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে তৈরি হয়। তাই সদর্থক যুক্তিবাক্য বিধেয়ক থাকে। নচোত্থক যুক্তিবাক্যে বিধেয়ক পদটি উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু অস্বীকার করে। এজন্য নচোত্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয় না। যেহেতু নচোত্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক তৈরি হয় তাই নচোত্থক যুক্তিবাক্য বিধেয়ক থাকে না। উদ্দীপকের ধারণা 1 এর সাথে বিধেয়কের প্রকারভেদ অবান্তর লক্ষণে মিল রয়েছে। কিভাবে রয়েছে? দেখো, বিধেয়কের প্রকারভেদগুলোর সর্বশেষ প্রকারভেদ হচ্ছে অবান্তর লক্ষণ। এটা মনে রাখবা, বিধেয়ক যে এগুলো আছে তার সর্বশেষ এটা হচ্ছে কি ভাই? অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ বলতে সেই গুণ বা গুণাবলী বোঝায় যা কোনো পদের যথার্থের অংশ নয় কিন্তু পদটি যথার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। অবান্তর লক্ষণ কোনো পদের যাতায়াতের সাথে অপরিহার্যভাবে যুক্ত নয়। অবান্তর লক্ষণ কোনো যাতায়াতের সাথে অপরিহার্যভাবে যুক্ত নয়। ঠিক আছে? অবান্তর লক্ষণ বলতে সেই গুণ বা গুণাবলী বোঝায় কোনো পদের যাতায়াতের অংশ নয় আবার পদটি যাতায়াত থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয়। অবান্তর লক্ষণ কোনো পদের যাতায়াতের সাথে অপরিহার্যভাবে যুক্ত নয়। উদ্দীপকের ধারণা 1-এ বলা হয়েছে সকল কোকিল হয় কালো। এখানে কালো রং কোকিল পদটির যাতায়াত ও জীববৃত্তির অপরিহার্য অংশ নয় আবার পদটির যাতায়াত জীববৃত্তি থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, অনিবার্যভাবে নিশ্চিত হয়ও না। ধারণা 1 বিধেয়ক প্রকারভেদ অবান্তর লক্ষণকে নির্দেশ করে। ঘ দাগে বলছে বিধেয়ক কি? বিধেয়ক হলো সদার্থক যুক্তিবাক্যের বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের সম্পর্ক। বিধেয়ক হলো সদার্থক যুক্তিবাক্যের বিধেয় পদের সাথে উদ্দেশ্য পদের সম্পর্ক। নচোত্থক যুক্তিবাক্য ও বিশিষ্ট পদে বিধেয়ক থাকে না। নচোত্থক যুক্তিবাক্য ও বিশিষ্ট পদে বিধেয়ক থাকে না। নচোত্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও পদের সাথে বিধেয়ক পদের সম্পর্ক অস্বীকার করা হয় তাই এরূপ যুক্তিবাক্যে বিধেয়ক থাকে না। সকল ফুল নয় লাল, ফুলের সাথে লাল রঙের কোনো সম্পর্ক স্থাপন হয়নি। আবার যে যুক্তিবাক্যে রঙের সাথে কোনো যুক্তিবাক্যে বিধেয়কের বিশিষ্ট পদ যেখানে বিধেয়কের সাথে থাকে না, যেমন জীবনানন্দ দাশ, সূর্য ঢাকা। বুঝছো? সুমন
বক্তব্য সুমনের বক্তব্য শ্রেণীগত অবান্তর লক্ষণকে নির্দেশ করে। দেখি সুমন কি বলছিল। অধিবক্তা হাইফুল্লাহ। দেখো, কবি কাজী নজরুল ইসলাম 1899 সালে 25 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নজরুল ছিলেন বিচক্ষণ হাস্যপ্রিয়, যেটা আমরা হুমায়ুন চৌধুরীর ক্ষেত্রে দেখেছি। প্রায় একই রকম সেম উদ্দীপক। বিধেয় কি? শতত যুক্তিবাক্যের পদ বিশিষ্ট সম্পর্ক হচ্ছে প্রিয়। ভারতটা দেখি, উদ্দীপকের সেই বাক্যের গুণ ও সম্পর্ক আন্তঃসম্পর্ক বিশ্লেষণ। যে নজরুল ছিলেন বিচক্ষণ হাস্যপ্রিয়। উদ্দীপকের সেই বাক্যের মধ্যে উপলক্ষণ এবং অবান্তর লক্ষণ দেখা গিয়েছে। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। যে পদ কোনো একটি পদের যথার্থ বা যথার্থের অংশ নয়, কিন্তু যথার্থ এই সম্পর্ক অনিবার্যভাবে নিশ্চিত তাকে উপলক্ষণ বলে। যেমন মানুষ বিচার বুদ্ধিসম্পন্ন গুণটি মানুষের পদের যথার্থের অংশ নয়, কিন্তু গুণটি বুদ্ধিভিত্তিক নামক যথার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত। অবান্তর লক্ষণ হচ্ছে এমন একটা গুণ, অবান্তর লক্ষণটা হচ্ছে কিনা এমন একটা গুণ যা কোনো পদের যথার্থের অংশ নয় বা যথার্থ থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না, কিন্তু পদের মধ্যে সেই গুণটির উপস্থিতি উপলক্ষণ করে। যে অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। একটি পদের কোনো গুণ যদি এমন হয় যে গুণটি ওই পদের যথার্থের অংশ নয়, কিন্তু যথার্থ থেকে উদ্বৃত্ত মানে যথার্থ থেকে আইছে, অর্থাৎ ওই গুণের পদের যথার্থ থেকে অনুমান করা চলে না, কিন্তু গুণটি পদের মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দেখতে পাওয়া যায়, তবে এ ধরনের গুণটিকে ওই পদের অবান্তর লক্ষণ বলা হয়। বহু মানুষের চুল কালো। এ বাক্যে চুল কালো থাকার গুণটি মানুষের পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকে নজরুলের বিচক্ষণ গুণটি অনিচ্ছভাবে নিশ্চিত হওয়া, এটি বিভেদক লক্ষণ। এবং অন্যদিকে হাস্যপ্রিয় গুণটি হচ্ছে যথার্থ নয়, যথার্থ থেকে নিশ্চিত নয় বলে এটি অবান্তর লক্ষণ। বিচক্ষণ এবং হাস্যপ্রিয় গুণটি যথার্থ থেকে নিশ্চিত, যথার্থের সাথে সম্পর্কিত নয়, তা সত্ত্বেও তাদের সম্পর্ক হলে এরা উভয় মানুষ পদের মধ্যে বিদ্যমান। দেখো আরেকটা সৃজনশীল দেখি, সকল দার্শনিক হয় জ্ঞানী। সকল দার্শনিক অর্থাৎ এভরি ফিলোসফার ইজ ওয়াইজ। প্রত্যেক দার্শনিক হয় জ্ঞানী। ঠিক আছে? এই যুক্তি বাক্যে ব্যবহৃত দার্শনিক এবং জ্ঞানী পদ দুইটির মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। দার্শনিক এবং জ্ঞানী পদের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। ভাইয়া তারপরে কি বলছে? অ্যারিস্টটল সর্বপ্রথম এই সম্পর্কের মধ্যে আলোচনার সূত্রপাত করেন এবং পরবর্তীতে যুক্তিবিদ্যার পরিফ্রি এই আলোচনা করা হয়। তো কলেজে ঢাকা বোর্ড পড়াইছিল বিধ কি, এগুলো পড়লেই তুমি পেয়ে যাবা। বিধ ক্যানছেন, এইগুলো বাইরে নাই ভাইয়া। দেখো, সদত যুক্তি বাক্যের বিধ পদ এবং উদ্দেশ্য পদের মধ্যে যে সম্পর্ক সেটা বিধ। তারপরে উদ্দীপকের দার্শনিক এবং জ্ঞানী পদ দুইটির মধ্যে যে সম্পর্ক সেটা দার্শনিক এবং জ্ঞানী। উদ্দীপকের দার্শনিক এবং জ্ঞানী পদ দুইটির মধ্যে সম্পর্ককে বিধেয়ক বলে। যুক্তিবিদ্যা সদর্থক যুক্তিবাক্য বিধ পদের উদ্দেশ্য পদের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে বিধেয়ক বলে। প্রত্যেকটি যুক্তিবাক্যের একটি উদ্দেশ্য ও একটি বিধেয়ক থাকে। একটি সংযোগের মাধ্যমে এদের মধ্যে একটি সম্পর্ক প্রকাশ হয়। উদ্দেশ্য হলো সেই পদ যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা। উদ্দেশ্য হচ্ছে সেই পদ যার সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয়। আবার বিধেয়ক দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার অস্বীকার করা। উদ্দেশ্যের সাথে বিধেয়কের সম্পর্ক। বিধেয়ক দার্শনিক আর জ্ঞানী। যুক্তিবাক্যে দার্শনিক হচ্ছে উদ্দেশ্য পদ, আর জ্ঞানী হচ্ছে বিধেয়ক পদ। দার্শনিক পদের সাথে জ্ঞানী পদের যে বিশেষ সম্পর্ক তার নাম হচ্ছে বিধেয়ক। যুক্তিবাক্যে জ্ঞানী কথাটি দার্শনিক পদ সম্পর্কে সম্বন্ধে স্বীকার করা হয়েছে। পরিশেষে বলা যায় যুক্তিবাক্যের উদ্দেশ্য বিধেয়কের মাধ্যমে নাম সম্পর্কে সম্বন্ধে প্রকাশ পেয়েছে, যেমনটি পেয়েছে উদ্দীপকের দার্শনিক এবং জ্ঞানী পদের মাধ্যমে। অর্থাৎ দার্শনিক ও জ্ঞানী পদের সম্বন্ধই হলো বিধেয়ক। দার্শনিক এবং জ্ঞানী পদের সম্বন্ধ হচ্ছে কি ভাইয়া? বিধেয়ক। গদাকে কি বলছিল? গদাটা জ্ঞানী পদটি যুক্তিবাক্যে বিধেয় বলা হয়। ঠিক আছে? যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় বিধেয়। এই অধ্যায়ে বিধেয় যথার্থ এগুলো পুরোই মাস্ট, এগুলোই ঘুরে ফিরে আসতেছে। দেখো তুমি, যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে সেটা হচ্ছে বিধেয়। প্রত্যেকটি যুক্তিবাক্যে একটি উদ্দেশ্যে একটি বিধেয় থাকে। বিধেয় পদটি অনেক সময় একটি বিশিষ্ট পদ হতে পারে। উদ্দীপকের সব দার্শনিকের উদ্দেশ্যে পদ সম্পর্কে জ্ঞানী বিধেয় পদকে স্বীকার করা হয়েছে। যুক্তিবাক্যের উদ্দেশ্য সম্পর্কে জ্ঞানী পদকে স্বীকার করার ফলে যুক্তিবাক্যটিতে উদ্দেশ্যের সাথে বিধেয়কের এক প্রকার সম্পর্কের সূচনা হয়েছে। উদ্দেশ্য সাথে বিধেয়কের এই সম্পর্ক হচ্ছে বিধেয়ক। আবার দেখো, যে পদ দ্বারা উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা বা অস্বীকার করা হয় তাকে বিধেয়ক বলে। প্রতিটি যুক্তিবাক্যে একটি উদ্দেশ্য একটি বিধেয়ক থাকে। বিধেয়ক পদটি অনেক সময় একটি পদ বিশিষ্ট হতে পারে। উদ্দীপকের সব দার্শনিক উদ্দেশ্য পদ সম্পর্কে জ্ঞানী বিধেয়ক পদকে স্বীকার করে নেয়। চলো আমরা এমসিকিউ সলভ করে আসি। এমসিকিউ বিধেয় শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? অ্যারিস্টটল বিধেয় শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। বিধেয় কোন ধরনের বাক্যের ক্ষেত্রে হয়ে থাকে? সদর্থক বাক্য হচ্ছে বিধেয়। বিধেয়ক কি? উদ্দেশ্যের সাথে বিধেয়কের বিভিন্ন সম্পর্কের তথ্য। বিধেয়ক কিসের নাম? সম্পর্কের নাম। মনে রাখবা, বিধেয়ক সম্পর্কের নাম। উদ্দেশ্যের সাথে বিধেয়কের সম্পর্ক বলা হয় বিধেয়ক। উদ্দেশ্যের সাথে বিধেয়ের সম্পর্ক হচ্ছে বিধেয়ক। বিধেয়ক কিসের নাম? সম্পর্কের নাম। রাজীব বিধেয়কের শ্রেণীবিভাগে যা বিন্যাসের চেষ্টা করেছে রাজীবের সাথে সাদৃশ্য কোনটি? অ্যারিস্টটল এবং পরিফ্রি। একটা উদ্যোগ আছে শাওন এবং শোন, যেটার নাম আছে এমন একজন দার্শনিক নিয়ে আলোচনা করছে যিনি বিধেয়কের পাঁচ ভাগে ভাগ করছেন এবং তার দেখবে দুটোকে দ্বিতীয় কার সাথে মিল রয়েছে। পরিফ্রি যিনি হচ্ছে বিধেয়ক
তো হচ্ছে বিধেয়ক হচ্ছে 5 ভাগে ভাগ করেন, জেনে রাখো। উদ্দীপকের উল্লেখিত যুক্তি বাক্য বিষয়টি অনুপস্থিত না থাকার সবচেয়ে কারণ কি? বাক্যটি নক্ষত্রক হওয়া অথবা বিশিষ্ট পদ হওয়া। বিধেয়ক বলতে বোঝায় উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার করা। বিধেয়ক কয় প্রকার? বিধেয়ক বলতে বোঝায় সম্পর্ক। সকল মানুষের মরণশীল, এখানে বিধেয়ক হচ্ছে উপলক্ষণ। বিধেয়কের ক্ষেত্রে বলা যায় এটি সম্পর্কের নাম, উদ্দেশ্য বিধেয়কের অন্তর্ভুক্ত। ব্যক্তিগত বিবেচ্যুত অবান্তর লক্ষণ হচ্ছে পোশাক। মানুষ পদের বিবেচক লক্ষণ হচ্ছে বুদ্ধিভিত্তিক। উপলক্ষণ কয় ভাগে ভাগ করা যায়? উপলক্ষণ হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। রহিম সাহেব একজন আইনজীবী। এখানে রহিম সাহেবের পেশা কোন ধরনের অবান্তর লক্ষণ? ব্যক্তিগত অবিচ্ছেদ্য। যুক্তিবিদ্যার ক্লাস শেষে তারেক রহমান, আমাদের প্রধানমন্ত্রীর নাম বর্তমানে, চলে আসলো তারেক, তার সহপাঠীকে বলে মানুষের এমন একটি গুণ রয়েছে যা মানুষকে অন্যান্য প্রাণী থেকে পৃথক করে। উল্লেখিত গুণটি হচ্ছে বুদ্ধিবৃত্তি, মানে বুদ্ধি বিবেক, এটা তো বুঝো কমন সেন্সে, সেটাই। ক্ষুধাবোধ গুণটি কোন পদের? বিভেদক লক্ষণ, জাতিগত উপলক্ষণ। মানুষ পদের উপলক্ষণ হচ্ছে বিচার ক্ষমতা, আর হচ্ছে ক্ষুধা।